আসসালামু আলাইকুম। আমি বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউটের 36তম ব্যাচের ছাত্র, প্রাক্তন ছাত্র, সেশন 2017-18। আমার সময় থেকে শুরু করে প্রতি বছরই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউটগুলো, সরকারি যেগুলো আছে সবগুলোতেই মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে তারপর চান্স পেতে হয়। চান্স পাওয়ার পরে ভর্তি হওয়ার পরে ওইখানে 4টা বছর খুব কষ্টের সাথে পড়াশোনা করতে হয়। কারণ আপনারা জানেন মেডিকেল সায়েন্স অনেক কঠিন একটা বিষয়। একটা ছেলে যখন এসএসসি পাশ করে 4টা বছর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে মেডিকেল সায়েন্সটাকে আয়ত্ত করে ওইখানে ভালো ভালো দক্ষ শিক্ষক, অর্থাৎ এমবিবিএস করা, তারপর বিসিএস করা, তারপর এফসিপিএস এবং কনসালটেন্ট যে শিক্ষক, তারা সেখানে পাঠদান করায়। এখানে সিভিল সার্জন সমমর্যাদার শিক্ষক মহোদয় আমাদের প্রিন্সিপাল হিসাবে নিয়োগ হয়। অনেক ভালো ভালো শিক্ষক ওইখানে আমাদেরকে পাঠদান করায়। আমার প্রাণের ক্যাম্পাস বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমি পাশ করার পরে আমার হোমটাউন কিশোরগঞ্জ সদর হসপিটালে আমি 1 বছর ইন্টার্নশিপ করি। ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার পরে আমি এখন বর্তমানে বেকার, অর্থাৎ সরকারি কোনো নিয়োগ পাই নাই। তাহলে এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো আপনি চালু করেছেন, আমি ওইখানে চান্স পেয়ে পড়াশোনা করলাম 4টা বছর। শিক্ষকদের উচ্চ বেতন, হোস্টেল খরচ, বিদ্যুৎ বিল, আনুষঙ্গিক অনেক খরচ হয় একটা প্রতিষ্ঠানে। এরকম সরকারি প্রায় 12-13টা প্রতিষ্ঠান বর্তমানে চালু আছে সারা বাংলাদেশে। শত শত ছাত্র এখান থেকে প্রতি বছর পাশ করে বের হচ্ছে, দক্ষ প্রোডাক্ট বের হচ্ছে, দক্ষ, তাদের ভবিষ্যৎটা কি? অথচ হেলথ সিস্টেমটা 3টা ভাগে ভাগ করা হয়, প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম, সেকেন্ডারি হেলথ কেয়ার সিস্টেম আর টারশিয়ারি হেলথ কেয়ার সিস্টেম। প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমটাতে, অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্য সেবা এনশিওর করার জন্য এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে যারা পাশ করে 4 বছর ডিপ্লোমা কমপ্লিট করে প্রপারলি, অর্থাৎ তাদেরকে পড়ানো হয় মেডিসিন, সার্জারি, গাইনি, অবস, পেডিয়াট্রিক্স, জেনারেল সার্জারি, অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি। এই সাবজেক্টগুলো প্রত্যেকটাই মেডিকেল সায়েন্সের এবং উন্নত দেশগুলোতে পড়ানো হয়, এবং এটা পড়ানো হয় শুধু এমবিবিএস এবং ডিএমএফদেরকে। তাহলে এত পড়াশোনা করার পর এত দক্ষ প্রোডাক্ট আপনার হাতে আছে, কিন্তু আপনি নিয়োগ দিচ্ছেন না। আপনাকে প্রশ্ন করা হলে বলেন যে দক্ষ জনবলের অভাব। কেন? এই প্রশ্ন তো কেউ করে না। তাহলে কেনই বা এই প্রতিষ্ঠানগুলো খোলা রাখছেন? এগুলো বন্ধ করে দেন। তো খোলা রাখার কোনো প্রয়োজন বোধ করি না আমরা। দরকার নাই এসব প্রতিষ্ঠানের। আপনার নিয়োগ দিচ্ছেন না, বেশি বেশি প্রোডাক্ট বের হচ্ছে, অনেকে পাশ করে বেকার বসে আছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে। তাদের জীবন নিয়ে খেলার কোনো অধিকার তো আপনাদের নেই। স্বাস্থ্য সেক্টর নিয়ে ব্যবসা করাটা আসলে উচিত না। কারণ হচ্ছে গ্রামের অসহায় মানুষ যারা স্বাস্থ্য সেবার অভাবে অনেকেই মারা যায়, অনেকেই সঠিক চিকিৎসাটা পায় না, প্রপার রেফারেন্সও পায় না। একটা পেশেন্ট কখন রেফার করতে হবে, কার কাছে রেফার করতে হবে, এটা কিন্তু একজন মেডিকেল পার্সন ছাড়া সে প্রপারলি বুঝতে পারবে না। এতে রোগীর আর্থিক ক্ষতি হয়, সময় অপচয় হয়, রোগীর অন্যান্য সমস্যার দিকে সম্মুখীন হতে হয়। অথচ 14,000 কমিউনিটি ক্লিনিক আছে সারা বাংলাদেশে। এইসব প্রতিষ্ঠানের কাজ কি শুধু ওষুধ বিতরণ করা? ওইখানে কারা চিকিৎসা দেয়? আর চিকিৎসাই বাকি তারা জানে? তারা এগুলো পড়ছে? 3 মাস ট্রেনিং করার পরে একটা মানুষ কিভাবে চিকিৎসা দেয় একটা জাতিকে? একটা জাতিকে কিভাবে চিকিৎসা দেয় কেউ প্রশ্ন করেছেন আপনারা? এই যে কমিউনিটি ক্লিনিকে লাখ লাখ টাকার ওষুধ আসে, কমিউনিটি ক্লিনিকে যারা বসে আছে সরকারি নিয়োগ দিয়ে, ইন্টারমিডিয়েট পাস, অনার্স পাস, ডিগ্রি পাস, তারা কি কেউ মেডিকেল পার্সন? তারা কি ইন্টার্নশিপ করেছে? 4 বছর পড়াশোনা করেছে? অ্যানাটমির কি বুঝে তারা? অথচ তাদেরকে দিয়ে আপনারা চিকিৎসা সেবা এনশিওর করতে চাচ্ছেন। সরিষার মধ্যে ভুল। যেমন ডাক্তার সংকটের কথা যদি উল্লেখ করা হয়, তখনই বলেন যে ডাক্তার নাই, কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার নাই, যেখানে 10 জন দরকার সেখানে 1 জন আছে। কেন? প্রচুর এমবিবিএস স্টুডেন্ট বের হয়ে বেকার বসে আছে, ক্লিনিকে চাকরি করছে।
তাহলে তাদের তো নিয়োগ দিচ্ছেন না আপনারা, তারা তো দক্ষ জনবল। এখন প্রশ্ন করলেই বলেন যে শুধু দক্ষ জনবল নাই, ডাক্তার সংকট, এই সংকট সেই সংকট। আসলে তো আপনারা নিয়োগ দিচ্ছেন না, নিয়োগ দেন। মানুষ